হ্যালো। হ্যাঁ, সবাই সাইলেন্স প্লিজ। আজকে আমি তোমাদেরকে নতুন আরো কিছু অঙ্ক, মানে নতুন আরো কিছু সূত্র আগে শিখায় নিব। তারপরে তোমাদের হচ্ছে মূল অঙ্কে আবার চলে যাব। দেখো, এখানে বলেছে যে প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন। প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন। এই প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন করা যায় স্বল্প মেয়াদি। শুনতে পাচ্ছ তো আমার কথা, না? হ্যালো। শুনতে পাচ্ছি। প্রাপ্য বিলের মাধ্যমে অর্থায়ন করা যায়। এই পদ্ধতিতে দুই ভাবে অর্থায়ন করা যায়। এক নাম্বার হচ্ছে প্রাপ্য বিল বন্ধক রেখে, প্লিডিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আর একটা হচ্ছে প্রাপ্য বিল ভাঙিয়ে। তো এই প্রাপ্য বিল বন্ধক রেখে অর্থায়ন করা যায়, সেটার সূত্রটা কি? এখানে দেখো, ফর্মুলা ফর অ্যাকাউন্ট রিসিভেবল প্লিডিং, প্রাপ্য বিল ভাঙিয়ে অর্থায়নের ব্যয় নির্ণয়ের সূত্র। যদি তোমার এপিআর নির্ণয় করতে বলে, মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, 1 ডিভাইডেড 1/r মাইনাস 1/n ইন্টু 100, এবং যদি EAR/EIR নির্ণয় করতে বলে, তাহলে 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হেয়ার এই n সমান বড় হাতের n অথবা ছোট হাতের n সমান ARTO, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। আর সমান নমিনাল রেট অফ ইন্টারেস্ট। এরপরে ছোট হাতের আর সমান এনপিআই ডিভাইডেড এনপিএ। এনপিআই হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স, আর এনপিএ হচ্ছে নিট পিরিয়ডিক ইন্টারেস্ট, আর এনপিএ হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন তোমার এই এনপিআই এবং এনপিএ নির্ণয় করতে হবে, তার জন্য একটা টেবিল লাগবে। টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিআই অ্যান্ড এনপিএ। এখানে দেখো বলছে পার্টিকুলার্স টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল AAR, তারপরে লেস রিজার্ভ। AAR তার উপরে রেট কাটতে হবে, রেট অফ রিজার্ভ কাটলে চলে আসবে। এই AAR থেকে, মানে গড় দেনাদার থেকে রিজার্ভ বাদ দিলে আসবে যেটা, সেটা হবে অ্যাডভান্স। এই অ্যাডভান্স আসলো, তারপরে এখান থেকে বাদ দিতে হবে লেস পিরিয়ডিক ইন্টারেস্ট, অর্থাৎ এনপিআই বা নিট পিরিয়ডিক ইন্টারেস্ট। এটা বের করার সূত্র হলো, এই অ্যাডভান্সকে রেট দ্বারা গুণ করব আর এআরটিও দ্বারা ভাগ করে এখানে বসাবো। পরবর্তীতে এটা থেকে এটা বাদ দিলে যেটা পাবো সেটা হবে এনপিএ বা নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন এই অঙ্ক করতে গেলে আরো কিছু ফর্মুলা আমার দরকার হবে। সেই ফর্মুলাগুলো হচ্ছে, দেখো, যে আদার ফর্মুলা, অন্যান্য তথ্যাবলী। অ্যানুয়াল কস্ট যদি বের করতে বলে, অ্যানুয়াল কস্ট সমান এনপিআই গুণন এআরটিও। তারপরে বলছে এএআর যদি বের করতে বলে, এএআর সমান এসিএস, মানে অ্যানুয়াল ক্রেডিট সেল গুণন এসিপি ডিভাইডেড 360, অথবা এএআর সমান, দেখো, এসিএস ভাগ এআরটিও। এখানে একটা কথা বলে নিই, এখান থেকে এসিএস বের করা যাবে, এসিপি বের করা যাবে, এএআর এখান থেকেও এএআর বের করা যাবে, এসিএস বের করা যাবে, এআরটিও বের করা যাবে। এখন তারপরে দেখো বলছে এআরটিও সমান 360 ডিভাইডেড এসিপি। এখান থেকেও এসিপি বের করা যাবে, এআরটিও বের করা যাবে। অঙ্কে যে তথ্যটা দেওয়া থাকবে না সেটা আমরা বের করতে পারবো। এখন হিয়ার কোনটা সমান কি, দেখো, এনপিআই সমান নিট পিরিয়ডিক কস্ট, এএআর সমান এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল গড় দেনাদার, এসিএস সমান অ্যানুয়াল ক্রেডিট সেল, তারপরে বলছে এসিপি সমান এভারেজ কালেকশন পিরিয়ড গড় আদায় সময়, এআরটিও সমান এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার গড় দেনাদার আবর্তন। তাহলে আমাদেরকে আজকে এই কয়েকটা সূত্র লাগবে। তোমরা একটু দয়া করে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই, দিয়ে খাতায় উঠায় নিবা নিয়মটা। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলো আমাকে। স্যার এই পর্যন্ত হয়েছে। তারপরে এই পর্যন্ত দাও। মোরসালিন হইছে? জি স্যার। কাউসার হইছে? কাউসার, কাউসার স্যার ও খাবার খাইতে চলছে। কি করতেছে? ও বাজার করতে গেছে স্যার। বাদ দিয়ে? আশ্চর্য কথা রে, বাজার করতে কখন গেল? স্যার গত ক্লাসটা করে এই ক্লাসেই গেল।
তো কি প্রয়োজন মনে করে নাই যে শুনে যেতে হবে কিনা, নাকি এই যে ক্লাস রেকর্ডে দেওয়া হয় সেই জন্য এই সুযোগ নিছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই কিভাবে এটাকে তোমার হচ্ছে যে অঙ্ক করা যাবে এগুলো। স্যার হুম, বলো। এই অধ্যায় তো স্যার অনেক সূত্র, এখন কোন মানে এতে অঙ্ক বেশি আসে? যেগুলো করাচ্ছি এর মধ্যে থেকেই আসবে। এখন পড়ো কোন ক্লাসে? অনার্স কোন ইয়ার বলো তো? হ্যাঁ, বলো। এখন বড় ক্লাসে আসছো, এখনো যদি ছোট ছোট কথা বলো তাহলে তাই আর হবে? এটা হবে না, বুঝছো? লাইন কেটে যাবে হয়তো। এখন দেখো, এখন আমরা করব এই অঙ্ক। প্রবলেম B19-এ আসো, 586। এই সূত্রগুলো না জানলে তোমার ওই যে কম্বাইন্ড যে সূত্রগুলো আছে মিক্স টাইপের, ওগুলো তো তুমি শিখতে পারবে না। তাই এখানে সূত্র কোনটা আসবে এরকম হলে তো হবে না এটা জানতে চাইলে। আচ্ছা কিরণ, এখানে যে অঙ্কটা আসে ধরো, সেখানে সব রকমই থাকে না একটা অঙ্কের মধ্যে? ফার্স্ট ইয়ারে স্যার করেছো, সব রকম সব থাকে। জি রকমই স্যার, থাকে। হ্যাঁ, মিক্সড থাকে তো। মিক্সড থাকে, অতএব সব সূত্র শিখে একবারে প্রয়োগ হবে। যেমন ওই যে ইয়াতে একটা শিখে আসলাম আমরা। আচ্ছা দেখো এখন কি আর বলছি। স্যার সেটা না, এটা তো ফার্স্ট ইয়ারে করা হয়েছিল মোটামুটি, তো এটা না না সম্পর্কে না, অনেক এখানে তো কঠিন সবাই নাই, ভালো জানে। সেই জন্যই তো বলছি। দেখো 19-এ বলছে কি, কামাল লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেল। কামাল লিমিটেডের বাৎসরিক ধারে বিক্রয় মানে এসিএস অ্যানুয়াল ক্রেডিট সেল 30 লাখ, and the average level of account receivable মানে এস এ কি এভারেজ লেভেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল মানে এএআর, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 3 লাখ। এখানে চাইছে ক্যালকুলেট দা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, দেনাদার আবর্তন বের করো মানে এআরটিওটা বের করতে বলছে। তো আমরা দেখো এআরটিওটা বের করব, এখানে কোন সূত্র দিয়ে এআরটিও বের করব? আমি যদি এই যে এই সূত্রটা দেই, এই যে এই সূত্রটা দেই, এই যে মাঝখানে যেটা কালো দাগ দিলাম, দেখো এ এ আর সমান এসিএস ভাগ এআরটিও, আমি এইখান থেকে এআরটিও এর মানটা বের করতে পারবো এবং খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে এখানে যে এ আর টিও না, আমরা তো এ আর টিও সরাসরি এই সূত্র জানি না। এটা কত নাম্বার প্রবলেম? বি প্রবলেম B9, 19। B19। তাহলে দেখো আমরা সূত্রটা জানি এরকম, এ এ আর সমান এসিএস ডিভাইডেড এআরটিও। আমার এইখানে চাইছে এআরটিও, তাই এখানে এআরটিওটা আসবে সমান এসিএস ডিভাইডেড এ এ আর বসবে। সাইড নোটে লিখবো হেয়ার, এখানে এআরটিও সমান অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান হট, এসিএস সমান অ্যানুয়াল ক্রেডিট সেল, অ্যানুয়াল ক্রেডিট সেলস মানে বাৎসরিক ধারে বিক্রয়। এইটা আমরা বের করব হলো কত টাকা বলো তো? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা।
এবং এখানে হচ্ছে AAR মানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, AAR সমান টাকা এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। কত টাকা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আছে? টাকা 3 লক্ষ টাকা। টাকা 3 লক্ষ টাকা। তার মানে এখানে 30 লক্ষকে 3 লাখ দ্বারা ভাগ দিলে 10 টাইমস আছে মনে হয় রেজাল্টে, তাই নাকি? জি স্যার। 10 টাইমস, অর্থাৎ 1 বছরে দেনাদারের কাছ থেকে দেনাদারের টাকা আবর্তন হবে 10 বার। বার। লেখা হয়েছে সবার এটা? জি স্যার। পরেরটাতে চলে গেলাম। এবার দেখো বলছে বি নাম্বারে, জামাল কর্পোরেশন সেলস গুডস অন ক্রেডিট। জামাল কর্পোরেশন পণ্য বিক্রি করে ধারে। ইট হ্যাজ মেইনটেইন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড 72 দিন। এটা রক্ষা করে গড় আদায় সময়, দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয় হইতে 72 দিন সময় লাগে। অ্যাসিউম 1 ইয়ার ইজ 360 ডেজ। মনে করো 1 বছর সমান 360 দিন। ক্যালকুলেট দা অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তোমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার নির্ণয় করতে বলছে। তাহলে এখানেও দেখো এই সূত্রটা দিয়ে হবে না এবার আর। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার নির্ণয় করতে গেলে এবারে যে 3 নাম্বার সূত্রে যেতে হবে, কারণ এখানে দেখো এসিপির মানটা দেয়া আছে, ওই যে এভারেজ কালেকশন পিরিয়ড 72 দিন অঙ্কে দেয়া আছে। তাহলে এআরটিও সমান 360 ভাগ এসিপি। তুমি যদি এই সূত্র দাও তাহলে এটা নির্ণয় করতে পারবে, কারণ এই যে এসিপি দেয়া আছে আর এখানে বলে দিচ্ছে 360। তো ঠিক আছে, শুরু করো। লেখো এআরটিও সমান, এটা হলো B20, এআরটিও সমান 360 ডিভাইডেড এসিপি। সাইড নোটে লিখবো আমরা হেয়ার, এখানে এআরটিও সমান হোয়াট, আর এসিপি মানে এভারেজ কালেকশন পিরিয়ড সমান 72। তাহলে এখানে 360 ডিভাইডেড বাই 72 কত আসে? 5 টাইমস। 5 বার হয়েছে এটা। এটা যদি হয়ে যায় পরেরটাতে গেলাম। 21 এ দেখো বলছে কি, লিমা লিমিটেড হ্যাজ অ্যান এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পার ইয়ার। মানে লিমা লিমিটেডের গড় দেনাদার, অর্থাৎ এটা হলো AAR আছে 2.5 লাখ, অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার 4 টাইম, মানে ARTOটা হলো 4 টাইম। আচ্ছা, ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ক্রেডিট সেল। অ্যানুয়াল ক্রেডিট সেল এবার চাইছে। তো অ্যানুয়াল ক্রেডিট সেল চাইছে, আমরা অ্যানুয়াল ক্রেডিট সেল বের করব। এখানে দেখো অ্যানুয়াল ক্রেডিট সেল কোন সূত্র দিয়ে বের করতে পারবো। আমি যদি এই যে মাঝখানে সূত্র দেই, AAR এর মান দেয়া আছে এবং ARTO এর মানটা দেয়া আছে, তাহলে এই যে ACS মানে অ্যানুয়াল ক্রেডিট সেল, এই সূত্র দিয়ে করলেই কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে প্রবলেম কত, বি কত, 21। তাহলে আমরা এখানে লিখব এরকম সূত্রটা আছে আসলে, AAR সমান ACS ভাগ ARTO। আমার চাইছে অ্যানুয়াল ক্রেডিট সেল চাইছে, বুঝছো? তাহলে এখানে আড়াআড়ি গুণ করব, ACS সমান AAR গুণন ARTO। তো সাইড নোটে আমরা এখানে লিখে ফেলবো হেয়ার ACS মানে অ্যানুয়াল ক্রেডিট সেল সমান হট, AAR এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, আর ARTO কোনটার মান কত দেয়া আছে সেটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। 2.5 লাখ আর 4, এখানে বসাই দিলাম 2.5 লাখ ইন্টু 4, তাহলে টাকা মনে হয় 10 লাখ হয়। বাৎসরিক ধারে বিক্রয় 10 লাখ টাকা। কোনো প্রবলেম আছে? এরপরে চলে যাব, এটা হয়ে গেছে লেখা। হয়েছে। এরপরে দেখো প্রবলেম নাম্বার 22 তে কি বলেছে।
রুমকি রুমকি কোম্পানিজ অ্যানুয়াল ক্রেডিট সেল, রুমকি কোম্পানির বাৎসরিক ধারে বিক্রয় 10 লাখ টাকা, তার মানে এসিএস অ্যানুয়াল ক্রেডিট সেল। আর এভারেজ কালেকশন পিরিয়ড মানে এসিপি গড় আদায় সময় 90 দিন। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, বের করতে হবে এআর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মানে এআরটিও তোমাকে বের করতে বলেছে। অঙ্কে দেয়া আছে এসিএস দেয়া আছে আর এসিপি দেয়া আছে। তাহলে এবার এটা কোন সূত্র প্রয়োগ হবে এটা আমাকে ভাবতে হবে। এই দেখো প্রথম সূত্রটাই যাই, এআর সমান এই যে এখানে এআর সমান এসিএস গুণন এসিপি ভাগ 360। তাহলে এসিএস গুণন এসিপি ভাগ 360 আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে এটা সম্ভব। প্রবলেম নাম্বার 20B22, রিকোয়ার্ড নাম্বার 1 চাইছে এআর সমান এসিএস গুণন এসিপি ভাগ কত 360। সাইড নোটে লিখবো আমরা হিয়ার, এখানে এআর সমান হোয়াট এবং এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেল আর এসিপি মানে গড় আদায় সময়, কোনটা মান কত দেয়া আছে। এটা হলো 10 লাখ আর এটা হলো 90 দিন। এটা হলো 10 লাখ আর এটা হলো 90 দিন। তাহলে এখন আমরা এখানে বসাতে পারি 10 লাখ গুণন 90 ভাগ 360। এই 9 দিয়ে 9, 4 9 কত হয় 36 না? তাহলে এটা আসবে হলো টাকা 2.5 লাখ, মেবি 2.5 লাখ না? জি স্যার। 2,50,000 টাকা আসলো এআর এর মান। এরপরে চাইছে হলো এআরটিও অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তো এআরটিও এর কোন সূত্রটা আমাদের বসবে এটা আমাদেরকে দেখতে হবে। যদি তোমাদের হয়ে যায় তাহলে বলো। দেখো এআরটিও বসবে এবার, এই যে এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলে, এই যে এটা দিয়ে করি 360 ভাগ এসিপি, এটা দিয়েই হয়ে যাবে। এআরটিও সমান 360 ভাগ এসিপি। 360 ভাগ এসিপি। তো আমাদের এখানে 360 বসবে এবং এসিপির মান মেবি 90 ডেজ, উপরে দেখাই যাচ্ছে। এটা কাটলো 4 9 36, 4 টাইমস 4 বার। মিলছে রেজাল্টে? জি স্যার। হয়ে গেলে বলো, নেক্সট অঙ্কে যাব। এরপরে দেখো 23 নম্বরে আসো। 23 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্স। দেখা যাচ্ছে 23? দেখো দীপা কোম্পানি সেলস গুডস অন ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেডিট। দীপা কোম্পানি পণ্য বিক্রি করে নগদে এবং ধারে। সে নগদেও পণ্য বিক্রি করে এবং ধারেও পণ্য বিক্রি করে। হ্যাঁ, দীপা কোম্পানি নগদে এবং ধারে পণ্য বিক্রি করে। তাহলে দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্ট ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট ফর দ্য কারেন্ট ইয়ার ইন্ডেড। নিচের বিবরণটা নেওয়া হয়েছে চলতি বছর শেষে। দেখো টোটাল গ্রস সেলস বলেছে 1 লাখ, মানে এই গ্রস সেলস এর মধ্যে এখানে দেখো বলছে ক্যাশ সেল নগদে বিক্রি ইনক্লুডেড অ্যাভো, উপরেটার মধ্যে আছে কত 80,000। তাহলে এখানে 1 লাখ টাকা হচ্ছে টোটাল সেল, তার মধ্যে নগদে বিক্রি আছে 20,000, তাহলে ধারে বিক্রয় বা অ্যানুয়াল ক্রেডিট সেল হলো 80,000। এরপরে দেখো সেলস রিটার্ন আছে আবার, এই 80,000 থেকে সেলস রিটার্ন বিক্রয় ফেরত 7,000 বাদ দিতে হবে। 7,000 যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে আসে কত টাকা 73। অ্যানুয়াল ক্রেডিট সেল বাৎসরিক ধারে বিক্রয় হলো, এইটা হলো এসিএস এর মান 73,000। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল বছর শেষে আছে 9,000, নোট রিসিভেবল আছে 2,000 টাকা। তারপরে বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, অনাদায়ী দেনা সঞ্চিত, এটার কোনোই কাজ নাই। টোটাল অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে অ্যাকাউন্টস পেয়েবল আছে। এখন বলেছে ক্যালকুলেট অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করতে বলতেছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা আমরা যখন বের করব তখন আমাদের কোন সূত্র দিয়ে বের করলে ভালো হবে এখানে?
অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার চাইছে, তাই তো? 360 ডিভাইডেড এসিপি এসিএস এর মান আছে, এসিপির মান আছে ওখানে। কালেকশন পিরিয়ড। এইটা 2 নাম্বারটা হতে পারে। এআরটিও মান দেয়া আছে। আবার একটু দেখি যে আমাদের কিসের মান দেয়া আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দেয়া আছে, এটা আমরা পাবো এসিএস। আচ্ছা, এসিএস পাবো, এসিএস পাবো এবং এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো। এই যে এইটা আর এইটা আছে, এই যে রিসিভেবল আছে, এইটা আমরা পাবো। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো এবং এসিএস আছে। তাহলে আমাদের এই সূত্রে যদি আমরা যাই, এই যে এআর এর মানটা পাবো এবং এসিএস এর মানটা আমরা পাবো, তাহলে এআরটিওটা বের করতে পারবো। মানে এই যে মাঝখানের সূত্রটাকে আমাদের এখানে বসাতে হবে। প্রবলেম কত? এটা বি 20 কত? 23 স্যার। 23। তাহলে 1 নম্বরে চাইছে তোমাদের কি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার চাইছে না? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার চাইছে, তার মানে ও চাইছে এআরটিও। তো আমরা কিন্তু সূত্রটা জানি, এইটা এআর সমান আমরা জানি হলো কি এসিএস ডিভাইডেড এআরটিও। তো এইটাকে যেহেতু বের করতে হবে আমার এইটা, তাই বাম পাশে আনলাম। এআরটিও সমান উপরে হবে হলো এসিএস ডিভাইডেড এআর। এখন আমাকে এই কয়েকটা জিনিসই বের করে নিতে হবে। এখানে দেখো, এই এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেল, এটা আমাকে বের করতে হবে। তারপরে এখানে এই যে এআর যেটা আছে, এটাকেও বের করে নিতে হবে। হেয়ার এখানে এআরটিও ইকুয়াল টু হোয়াট, তারপরে এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেল সমান টোটাল সেল মাইনাস ক্যাশ সেল মাইনাস সেলস রিটার্ন। দেখো টোটাল সেল আছে 1 লাখ টাকা, ক্যাশ সেল নগদে বিক্রয় আছে 20,000 এবং সেলস রিটার্ন বিক্রয় ফেরত আছে 7,000। তাহলে আসে এখানে 73,000 টাকা আসলো এসিএস এর মান। এরপরে লাগবে এআর। এআর মানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। পানি খাই না, পানি পান করি আমরা। আমরা কই যাই পানি খাবো? এর মধ্যে অতটা ডিফারেন্স নেই। স্যার আমি এমনি বলছি। আচ্ছা, হয়েছে? এবার দেখো এই এআর মানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা লিখবো। শোনো, আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান মানে গড় দেনাদার সমান, আমরা কিন্তু এই যে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে শিখে আসছি কি জানো, যে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল মানে ওপেনিং রিসিভেবল প্লাস ক্লোজিং রিসিভেবল ডিভাইডেড 2। গল্প করে কি আবারও আজকে? তো দেখো এভারেজ না, আমি অন্য কিছু সাউন্ড হচ্ছে তোমাদের ওইদিকে। আমাদের নিয়ম হলো ওপেনিং রিসিভেবল প্লাস ক্লোজিং রিসিভেবল ডিভাইডেড 2, এআর এর নিয়ম। বাট যদি অঙ্কে রিসিভেবল ওপেনিং ক্লোজিং দেয়া না থাকে, সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব? এই অঙ্কটায় দেখো শুধু রিসিভেবল, এই যে 9,000 দেয়া আছে রিসিভেবল, আর নোট রিসিভেবল আছে 2,000। এই 9,000 আর 2,000 মোট হবে 11,000। এখানে শুধু রিসিভেবল, তো বলে নাই যে অ্যাকাউন্ট রিসিভেবল। বুঝতে পেরেছো কি? বা অ্যাকাউন্ট রিসিভেবল বলা থাকলেও এখানে এই দুটা রিসিভেবলই কি হবে? চলে আসবে। তাহলে আমরা এখন লিখবো, এখানে লেখো যে ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস নোট রিসিভেবল। ক্লোজিং এআর প্লাস এনআর সমান 9,000 প্লাস 2,000 ইকুয়াল টু
11,000। তাহলে এখানে দেখো এই এসিএস এর মান 73 আর এটা হলো 11,000। তাহলে কত আসছে বলো তো? বইয়ের রেজাল্টে কি করে দিয়েছে ওরা? 6.6363 টাইম 6 পয়েন্ট নাকি 6 পয়েন্ট নাকি জি স্যার 6.6363 6363 টাইমস। এটা গেল। এরপরে আমাদের কি চাইছে সেটা দেখতে হবে আবার। এরপরে চাইছে এভারেজ কালেকশন পিরিয়ড, মানে এসিপি চাইছে। তো আমরা এসিপি বের করব। ভালো, এসিপির জন্য দেখো আমাদের কোন সূত্র কাজ দিবে এখানে। এসিপির জন্য আমরা যদি এই যে এটা করি, এই যে লাস্টে এই সূত্রটা, এআরটিও 360 ভাগ এসিপি, তাহলে আমাদের কাজ দিবে। এআরটিও সমান 360 ডিভাইডেড এসিপি। দ্যাটস ইমপ্লাইজ দ্যাট আমরা এসিপি বের করব, তাই বামে আনলাম 360 ডিভাইডেড এআরটিও সমান 360 ডিভাইডেড এআরটিও এর মান 6.6363 সমান কয়দিন হবে? ওই 54.25 ডেজ। এইটা আসলো। কি হেনা, অঙ্ক বুঝতে পারছো তো? জি স্যার, আমি বুঝতে পারছি। তাহলে এটা গেল। এটা হয়ে গেছে। এইবার আসো প্রবলেম B24 এ আসো। অঙ্কটা ইম্পর্টেন্স, মনোযোগ দিয়ে দেখতে হবে। বুঝতে পারছো? দেখো বলছে কি এখানে, এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেল 15 লাখ টাকা। এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বাৎসরিক ধারে বিক্রয় অর্থাৎ এসিএস 15 লাখ অ্যান্ড এভারেজ লেভেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল, গড় দেনাদার তার মানে এএআর, গড় দেনাদার তার 1.5 লক্ষ টাকা। দ্য কোম্পানি ইজ কনসিডারিং, ওই কোম্পানি চিন্তা ভাবনা করছে, টু টেক এ লোন নেবে অ্যাগাইনস্ট দ্য প্লিডিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য বিল বন্ধক রেখে। এই যে প্লিডিং মানে প্রাপ্য বিল বন্ধক না, সরি, প্রাপ্য বিল বন্ধক রেখে সে লোন নেবে। বন্ধক রাখা, প্লিডিং মানে বন্ধক রেখে সে লোন নেবে প্রাপ্য বিলের সাহায্যে। সেই ক্ষেত্রে সুদের হার হবে 12%। এই সুদের হার 12%, বড় হাতের আর, এটা আর সমান নমিনাল রেট অফ ইন্টারেস্ট। এই যে নমিনাল রেট অফ ইন্টারেস্ট আপ টু 80% অফ দ্য লোন। তার মানে সে ফেস ভ্যালু অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল, মানে অ্যাকাউন্ট রিসিভেবল যা হবে তার 80% পর্যন্ত সে লোন নেবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের। তাহলে এখানে দেখো আমাদের এভারেজ লেভেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1.5 লাখ। এই 1.5 লাখ টাকার লোন নেবে সে 80% পর্যন্ত প্রাপ্য বিল বন্ধক রেখে। 80% যদি লোন নেয় তাহলে 100% এর মধ্যে 80% লোন নিল, আর বাদ বাকি 20% টাকা সে লোন নিল না, এটাকে সে কি করলো, রিজার্ভ আকারে রেখে দিল। এখন বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রেট অফ লোন, ওই লোনের শতকরা হার কত হবে। আমাদের শুধু পার্সেন্টেজ বলছে, শুধু পার্সেন্টেজ বলতে এপিআর বুঝাবে এবং এখানে কি বুঝাবে, ইআইআরটাও বুঝাবে, যেহেতু দুটাই সম্ভব। আমাদের হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রেট অফ লোন, লোনের শতকরা হার কত বলছে, অ্যানুয়াল পার্সেন্টেজ শুধু বলেনি, বলছে পার্সেন্টেজ। তার মানে এখানে এপিআরও করতে হবে এবং ইআইআরও করতে হবে। একটু সূত্র দেখো তোমাদের, এপিআর এর সূত্র আমি এই যে এখানে তোমাদের দেখাইছিলাম। দেখো এপিআর সমান কি 1 ডিভাইডেড 1 মাইনাস আর মাইনাস 1 বাই এন ইন্টু 100, সরি আবারও বলি 1 ডিভাইডেড 1 বাই আর মাইনাস 1 ডিভাইডেড এন ইন্টু 100।
এটা হলো এপিআর। আর এই যে বড় হাতের আর সমান দেখো নমিনাল রেট অফ ইন্টারেস্ট, আর এই যে বড় হাতের এন সমান দেখো এন সমান এআরটিও। আচ্ছা, আর এই এআরটিও সমান কি হয় এখন দেখো আমরা এই যে এখান থেকে বের করতে পেরেছি, এই যে এখানে বের করেছি এআর থেকে এআরটিও বের করা সম্ভব। হ্যাঁ, তাহলে আগে আমরা এপিআর যেটা সেটাকে কি করব, বের করে নিব। প্রবলেম নাম্বার বি 20 কত ভুলে গেছি, 24। 4 তাহলে প্রথমে আমরা এপিআর বের করব। এপিআর সমান 1/1/n-1/r into 100। সাইড নোটে লেখো হেয়ার এপিআর সমান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সমান হোয়াট? আর বড় হাতের আর সমান নমিনাল রেট অফ ইন্টারেস্ট। নমিনাল রেট অফ ইন্টারেস্ট। স্যার হ্যাঁ, আগেরটাতে এন হবে না পরেরটাতে এন হবে? নমিনাল রেট অফ ইন্টারেস্ট হলো কত পার্সেন্ট বলছে? আচ্ছা দেখছি, দাঁড়াও। নমিনাল রেট অফ ইন্টারেস্ট 12%। 12%। ওয়ান বাই আর মাইনাস 1/n। একটু উল্টা হয়েছে এখানে, 1/r আর এইটা হবে 1/n। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে দেখো এই বড় হাতের এন সমান আমরা জানি এআরটিও। বড় হাতের এন সমান জানি আমরা এআরটিও। তাহলে এআরটিও কোন সূত্র প্রয়োগ করলে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি? এআরটিও এই যে এই সূত্রটা প্রয়োগ করলে হচ্ছে এআর সমান এসিএস ডিভাইডেড এআরটিও। ঠিক আছে, তাহলে এন সমান এআরটিও আমরা জানি। তাহলে এটা সমান মানটা কত হবে আমি একটু এখানেই বের করে ফেলি আগে এআরটিও মানটা। এই যে এ আর সমান 300 সরি এসিএস মানে অ্যানুয়াল ক্রেডিট সেল ডিভাইডেড এআরটিও, और এআরটিও সমান এসিএস ভাগ এআর সমান এসিএস এর মান কত টাকা আছে দেখো তো অঙ্কে? 15 লক্ষ। আর ওটা 1.5 লাখ। 15,01,50,000 সমান কত টাইম হয় বলো তো? 10 টাইমস। 10 টাইমস। তার মানে এই যে এ আর টিও এটার মান যদি 10 টাইমস হয় তাহলে এন এর মান হলো 10। এখন আমরা এখানে সকল মানগুলো বসায় দিব। 1/1012 মাইনাস 1/10 into 100। ওয়ান ডিভাইডেড 0.12 এটার মান 833। 1 ডিভাইডেড 10 মাইনাস 0.10। ঠিক আছে কিনা জানি না, ঠিক আছে তো নাকি? জি স্যার। 8.23 into 100 12.15%। কত আছে? 1/8.23 মিলছে। স্যার রাখুন।
সবার হয়ে গেল বলো? হচ্ছে স্যার। এরপরে 2 নম্বরে ইআইআর করতে হবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর। ইআইআর সমান আমরা জানি 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখন দেখো আমরা সাইড নোটে লিখবো হেয়ার, এখানে হেয়ার ইআইআর সমান হোয়াট, এই ছোট হাতের n মানেই এআরটিও, এআরটিও সমান 10, আর এই ছোট হাতের আর সমান এনপিআই ডিভাইডেড এনপিএ। তাহলে তোমার এখন এনপিআই লাগবে এবং এনপিএ লাগবে, নিট পিরিয়ডিক ইন্টারেস্ট আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এখন এই এনপিআই এবং এনপিএ বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো দেখো এই যে নিচে, এই যে এখানে একটা ছক, টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিআই অ্যান্ড এনপিএ, পার্টিকুলার্স টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এএআর, লেস রিজার্ভ, রিজার্ভ হবে এএআর কে রেট অফ রিজার্ভ দ্বারা গুণন করে, অ্যাডভান্স আসলো, এখান থেকে লেস পিরিয়ডিক ইন্টারেস্ট বা এনপিআই বাদ দিব। সূত্র হলো অ্যাডভান্স গুণন রেট ডিভাইডেড এআরটিও, বাদ দিলেই চলে আসবে নিট পিরিয়ডিক ইন্টারেস্ট, নিট পিরিয়ডিক অ্যাডভান্স বা এনপিএ। তাহলে এখন এখানে একটু জায়গা ফাঁকা রাখো, যত কয়েকটা লাইন ক্যালকুলেশন করা যায় ঠিক নিচে চলে আসো, এসে লেখো টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিআই অ্যান্ড এনপিএ। টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিআই অ্যান্ড এনপিএ। পার্টিকুলার্স টাকা, প্রথমে আসবে হলো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ এএআর। অঙ্কে এএআর কয় টাকা দেয়া আছে দেখলাম? 1.5 লক্ষ টাকা। এখান থেকে বাদ যাবে লেস রিজার্ভ, রিজার্ভের সূত্রে আমরা দেখেছি যে রিজার্ভ মানে হলো কি এএআর গুণন রেট অফ রিজার্ভ। তাহলে এএআর দেখো একটু খেয়াল করো 1.5 লক্ষ টাকা, আর রেট অফ রিজার্ভ কত হবে? এই 100 থেকে 80% বাদ যাবে, 100% থেকে 80% বাদ গেলে এখানে থাকলো কত? 20%। 100 থেকে 80% বাদ গেলে থাকলো 20%। 1.5 লক্ষ টাকা 20% করলে কত আসে আমাদের? 30,000 বুঝি? জি স্যার। 30,000 টাকা আসে। সেই 30,000 লিখলাম, লেখার পরে এটা বিয়োগ করলে আসে 1,20,000। এইটার নাম হবে কি বলতো? অ্যাডভান্স, অগ্রিম। এই অ্যাডভান্স থেকে আমাদেরকে বাদ দিতে হবে লেস নিট পিরিয়ডিক ইন্টারেস্ট, যেটাকে বলা হবে এনপিআই। এটা আমার বের করার দরকার, এটা সূত্র আমি একটাবার লিখে দেই, এই যে অ্যাডভান্স গুণন রেট ডিভাইডেড এআরটিও। তো দেখো তাহলে এখানে কি হবে? অ্যাডভান্স বের করা আছে 1,20,000, রেট মানে সুদের হার হলো 12%। অঙ্কে এআরটিও কত বের করেছি বলো তো? 10 বের করেছি না? 10। তাহলে কত আসে? $1,440 নাকি? জি স্যার, 1440। এই 1440 টাকা বাদ দিব 1,20,000 থেকে, 1,18,560।
এটা যেটা আসছে এটার নামই হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। অর্থাৎ এনপিএ। খেয়াল করো আমি এনপিএ পাওয়া গেলাম 14,000 কত 400 না 1440 1440 এটা পাইলাম এনপিআই আর এইটা পাইলাম এনপিএ। এই মানটা উপরে নিয়ে যায় বসাবো। তোমাদের উঠানো শেষ হলে আমাকে বলো। স্যার হয়েছে স্যার। সবার হয়ে গেছে। তাহলে এখন এই যে 1440 আর 1,18,560 এখানে বসাই এই জায়গায়। 1440 1,18,560 মোট আসে কত? জিরো পয়েন্ট জিরো ওয়ান টু 0.012 ওয়ান টু স্যার। এই তো 1 টু 1 4 ওইটুকুই থাক, অসুবিধা নেই। সমান 1 প্লাস আর এর মান আছে 0.012, এন এর মান 10 মাইনাস 1 ইন্টু 100 সমান 1.012 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইন্টু 100। এটা কত আসে? জিরো ওয়ান টু 1.12669 1.12669 মাইনাস 1 ইন্টু 100। তাহলে এটার থেকে 1 বাদ দিলে দিয়ে 100 দ্বারা গুণ করলে 12.669%। এটা একটা অ্যান্সার। শোনো বইতে দেখো ওরা অন্যভাবে করছে, তাই না? তোমরা এই নিয়ম ফলো করবা। মানে এটা যে 1 প্লাস আর টু পাওয়ার n মাইনাস 1 গুণ 100 করে খালি এটা বের করব আমরা। এটা কি বের করছে? APR 1 divided 1 plus r minus 1 divided n into 100 এটা সূত্র। আমরা r এর মান বের করব। r এর রেট দেওয়া আছে 12%। ওটা পরে শোনা নিওনি, ভিডিও আমি দিয়ে দিবনি। ও বাজার করবার গেছিল, বাজার করতে গেছিল ক্লাস বাদ দিয়ে। আচ্ছা এটা হয়েছে কি সবার? জি স্যার। এখন দেখো তোমাদের এক্সারসাইজে চলে যাও। এক্সারসাইজ 649 পেজে যাও। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ এই হোমওয়ার্ক গুলো করবা। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল প্লিডিং, প্রাপ্য বিল বন্ধকের ব্যয়। এটা দেখো ওই একই অঙ্ক যেটা ওই যে আমি করলাম প্রথম অঙ্কটা। হ্যাঁ, কামালস লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেল এসিএস, এভারেজ লেভেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল 3 লাখ এএআর, ক্যালকুলেট দ্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এআরটিও বের করো। পারবে না এটা? আমি করাইছিলাম প্রথমটার সাথে এটার মিল। তারপরেরটা দেখো জালাল কর্পোরেশন সেলস গুডস অন ক্রেডিট, কালেকশন পিরিয়ড 90 ডেজ। জালাল কর্পোরেশন যে পণ্য ধারে বিক্রি করে সেটার আদায়ের সময় 90 দিন। এটা স্যার বুঝাই দিতে হবে না, পারা যাবে। দেখো আপনি শুধু এইটা দাগান। সহজ হোমওয়ার্ক। 16 নাম্বারও দেখো করাই দিয়েছি, সেম নিয়ম, ওইগুলোর সাথে ধারাবাহিক মিল। 17 নাম্বার ধারাবাহিক মিল,
18 নাম্বার তো এই যে আমি করাই দিলাম, ধারাবাহিক মিল। এরপরে তোমার হচ্ছে 19 না, এটা এটা আর অন্য অঙ্কে আছে, ওই যে আরেকটা করে দিলাম যেটা, সেটা দেখতে পাচ্ছি। নতুন অধ্যায় স্যার। কিসের নতুন অধ্যায়? আজকেই আমরা তো অঙ্কে যাই নাই, পার্ট সির অঙ্কে যাইনি। প্রাপ্য বিল বন্ধকের পরে প্রাপ্য বিল ভাঙাবো, তারপরে এত লাফালাফি করছো কেন? এখনো 4 দিন লাগবে কমপক্ষে, তারপরে যাব। পার্ট সির অঙ্ক আছে না বিভিন্ন সালে, বাচ্চা অঙ্ক হচ্ছে। হ্যাঁ সেটাই। জি স্যার। তো তোমাদের এই অঙ্কগুলো হোমওয়ার্ক করে আগামী দিনে তোমরা অবশ্যই আমাকে দেখাবা, ঠিক আছে?